গল্পের শুরুতে আমরা একটা ঘন জঙ্গল দেখতে পাই, যেখানে রিক আর হেলি নামের এক কাপল মাউন্টেন ক্লাইম্বিং করতে এসেছিল। রিক হেলির আগেই সে মাউন্টেনের উপরে পৌঁছে যায় আর সে হেলিকে বলে যে আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি আমাকে হারাতে পারবে না। এরপর রিক জঙ্গলের চারপাশটা একটু ভালো করে দেখতে থাকে। সেখানে দূর দূরান্তর পর্যন্ত ঘন জঙ্গল ছাড়া আর মানুষের কোনো নাম নিশানাও দেখা যাচ্ছিল না। রিক এখানে হেলিকে বলে যে তুমি তাড়াতাড়ি উপরে চলে এসো, এখানকার জঙ্গলটা অনেক সুন্দর। এই কথা বলে রিক একটু সামনের দিকে এগিয়ে যায়। হেলি এখন ধীরে ধীরে একাই উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু তখনই তার পা পিছলে যায় আর সে নিচে পড়ে যেতে থাকে। তবে কোনো রকমে সে নিজেকে সামলে নেয় আর সাহায্যের জন্য চিৎকার করে রিককে ডাকতে থাকে, কিন্তু রিক কোনো উত্তর দেয় না। আর হঠাৎ করেই রিক পাহাড়ের হাড়ের একেবারে কিনারায় এসে আছড়ে পড়ে। হেলি যখন রিকের দিকে তাকায় তখনই তার মুখের উপরে কয়েক ফোঁটা রক্ত এসে পড়ে, যা দেখে হেলি খুবই ভয় পেয়ে যায়। সে পরিস্থিতিটা বোঝার জন্য চেষ্টা করতে থাকে, আর ঠিক তখনই কেউ একজন রিককে তুলে সে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। আর এটা দেখে হেলির তো ভয়ের রীতিমতো প্রাণ বেরিয়ে যাচ্ছিল। হেলি এখন কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিচে নামার চেষ্টা করে, কিন্তু তখনই কেউ একজন রশি ধরে হেলিকে উপরের দিকে টানতে থাকে। ভয়ে হেলি নিজেকে বাঁচানোর জন্য ওই রশিটায় কেটে ফেলে, যার ফলে সে সোজা পাহাড় থেকে নিচে একেবারে রিকের লাশের পাশে এসে পড়ে। এখানে রিককে মৃত অবস্থায় দেখে হেলি চিৎকার করে কান্না করতে থাকে। সেই দুর্ঘটনাটা এখনো ঠিক মতো সামলে উঠতে পারছিল না। আর ঠিক তখনই সে দেখতে পায় যে ঝোপের ভেতর থেকে কেউ একজন দ্রুত তার দিকে ধেয়ে আসছে। এর দেখে হেলি নিজের প্রাণ বাঁচানোর জন্য গাড়ির দিকে দৌড়ে যেতে থাকে, কিন্তু দৌড়ানোর সময় তার পা একটা কাটা তারের সাথে আটকে যায়, যার কারণে সে পড়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই যে কেউ একজন হেলিকে টেনে হিঁচড়ে এখান থেকে নিয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি যে ওয়েস্ট ভার্জিনিয়ার এই এলাকা থেকে অনেকেই নাকি নিখোঁজ হয়ে যাচ্ছে। আর মানুষের ধারণা যে এই জঙ্গলে অদ্ভুত দেখতে কিছু মানুষ থাকে যারা কিনা মানুষের মাংস খায়। আর যদি কোনো মানুষ এই জঙ্গলে এসে হারিয়ে যায় তখন ওই অদ্ভুত দেখতে মানুষগুলো সেই হারিয়ে যাওয়া মানুষদেরকে মেরে ফেলে। এর পরের দৃশ্যে আমরা রাস্তার মাঝে একটা গাড়ি দেখতে পাই, যেখানে ক্রিস নামের একজন লোক বসেছিল। ক্রিস আজকে একটা ইন্টারভিউ দিতে যাচ্ছে, কিন্তু কিছুটা পথ আসার পরেই ক্রিস হাইওয়েতে এক ভয়ঙ্কর জ্যামের মধ্যে ফেসে যায়। সে যখন দেখতে পারে যে গাড়িগুলো একেবারেই সামনে এগোচ্ছে না, তখন সে তার গাড়ি থেকে নেমে সামনের একজন ট্রাক ড্রাইভারের কাছে জানতে চায় যে ভাই এই জ্যামটা কেন লেগেছে। তখন ট্রাক ড্রাইভার তাকে বলে যে এখান থেকে 3 মাইল দূরে একটা কেমিক্যালের ট্র্যাক উল্টে গেছে আর সকল কেমিক্যাল রাস্তায় ছড়িয়ে পড়েছে, তাই এই জ্যাম ছাড়াতে আরো কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে। এই কথা শুনে ক্রিস খুবই চিন্তায় পড়ে যায়, কারণ তার ইন্টারভিউয়ের জন্য অনেক দেরি হয়ে যাচ্ছিল। এখন যদি সে এই ট্রাফিক জ্যাম ছাড়ার জন্য অপেক্ষা করতে থাকে তাহলে তাকে এখানেই কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, যার ফলে তার ইন্টারভিউটা মিস হয়ে যাবে, অর্থাৎ সে চাকরি আর পাবে না। তাই ক্রিস এখন গাড়িটা ঘুরিয়ে অন্য কোনো রাস্তা খুঁজতে থাকে। আর যে জায়গাতে ও নিজের চাকরির জন্য যাচ্ছিল সেখানে ফোন করে সে নিজের পরিস্থিতির কথা বোঝানোর চেষ্টা করে। সে বলে যে ট্রাফিক জ্যামের কারণে আমার আসতে কিছুটা দেরি হবে স্যার, কিন্তু পাহাড়ি এলাকা হবার কারণে তখনই তার মোবাইলের সিগন্যালটাও চলে যায়। তো এখন কিছু দূর সামনে এগিয়ে আসার পরে সে রাস্তায় একটা গ্যাস স্টেশনের সাইনবোর্ড দেখতে পায়। সাইনবোর্ড দেখে ক্রিস ভেবে নেয় যে হয়তো এখানে কোনো সাহায্য পাওয়া গেলেও যেতে পারে। তাই সে গাড়িটা আর রাস্তার মধ্যে কিছু দূর এগিয়ে ওই পেট্রোল পাম্পের দিকে ঘুরিয়ে দেয়। সে দেখতে পায় যে সেখানে বেশ কিছু বেয়ারিশ গাড়ি পড়ে আছে। দৃশ্যটা তার কাছে বেশ অদ্ভুত মনে হয়, কিন্তু বিষয়টাকে সে পাত্তা না দিয়ে ফাইনালি গ্যাস স্টেশনে পৌঁছে যায়। সেখানে এসে একজন বৃদ্ধ লোককে দেখতে পায় যার অবস্থা খুব একটা সুবিধার ছিল না। ক্রিস ওই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করে যে এখানে কি কোনো ফোন আছে। তখন বৃদ্ধ লোকটা ইশারা করে একটা ফোন দেখিয়ে দেয়। এরপর ক্রিস দ্রুত সেই ফোনের কাছে গিয়ে তার অফিসে কল করার চেষ্টা করে, কিন্তু তখনই সে বুঝতে পারে যে এখানকার এই ফোনটাও নষ্ট হয়ে গেছে। এটা দেখে ক্রিস আরো বেশি চিন্তায় পড়ে যায়। আর তখনই তার নজর দেয়ালের টাঙানো একটা ম্যাপের উপরে পড়ে। সেখানে এসে শহরের দিকে যাওয়ার একটা কাঁচা রাস্তা দেখতে পায়, যেটা সামনে গিয়ে হাইওয়ের সাথে মিশে গেছে। এরপর ক্রিস ওই কাঁচা রাস্তা দিয়ে হাইওয়েতে যাবার উদ্দেশ্যে তার গাড়ি নিয়ে রওনা দিয়ে দেয়। কিছুক্ষণ এই রাস্তায় চলার পরে তার সামনে দুটো রাস্তা চলে আসে। ক্রিস বুঝতেই পারে না যে সে কোন রাস্তাটা বেছে নেবে, তাই সে কিছুক্ষণ ভাবে আর ফাইনালি জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া ওই রাস্তাটাকেই বেছে নেয়, কারণ সে মনে করে যে এটা নিশ্চয়ই শর্টকাট হবে। আর জঙ্গলের ভেতর এই রাস্তা যেহেতু চলেছে তাই মানুষ এই রাস্তায় থাকবে না, সুতরাং কোনো জ্যাম হবার প্রশ্নই আসে না, অর্থাৎ সে তাড়াতাড়ি শহরে পৌঁছে যেতে পারবে। কিন্তু সে জানতো না যে এই রাস্তাটা বেছে নিয়ে সে তার জীবনের সব থেকে বড় ভুলটা করতে যাচ্ছে। কারণ কিছু দূর সামনে যেতে এই রাস্তায় সে পাঁচ এলো একটা মরা হরিণ দেখতে পায়, আর সেটা দেখার চক্করে রাস্তা থেকে তার চোখ সরে যায় আর সামনে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে সৌভাগ্যবশত এই অ্যাক্সিডেন্টে ক্রিস খুব বেশি আঘাত পায় না। আর যে গাড়িটি আঘাত পায় না আর যে গাড়িটার সাথে ক্রিসের গাড়ির ধাক্কা লেগেছিল সেটা ছিল কয়েকজন স্টুডেন্টসদের যারা এই জঙ্গলে ঘুরতে এসেছিল। ক্রিস প্রথমেই তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় আর বলে যে তোমাদের যা ক্ষতি হয়েছে সব টাকা আমি দিয়ে দিতে রাজি আছি, প্লিজ তোমরা কিছু মনে করো না। এরপর ক্রিস তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা রাস্তার মাঝখানে
এভাবে গাড়ি পার করে কেন রেখেছো? তখন জেসি নামের একটা মেয়ে উত্তর দেয় যে রাস্তার মাঝখানে কেউ কাটা তার বিছিয়ে রেখেছিল, যার কারণে আমাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে। টায়ারের অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল যে এটা দুর্ঘটনাবশত হয়নি, বরং কেউ জেনে বুঝেই রাস্তার মাঝে কাটা তার বিছিয়ে রেখেছিল। এখন তারা ক্রিসের গাড়িতে করে ওখান থেকে যেতে পারবে না, কারণ এই দুর্ঘটনার কারণে ক্রিসের গাড়িটাও নষ্ট হয়ে গেছে, তাই তারা এখানে আটকা পড়ে গেছে। তখন জেসি বলে যে এই রাস্তা দিয়ে আসার সময় পেছনে আমি একটা গ্যাস স্টেশন দেখেছিলাম, আমরা সেখানে গিয়ে সাহায্য চাইতে পারি, হয়তো ওখানে কোনো ফোনও পেয়ে যেতে পারি। কিন্তু ক্রিস বলে যে আরে আমি ওখান থেকেই আসছি, ওখানকার ফোনটাও নষ্ট হয়ে গেছে, তাই আমাদের ওখানে গিয়ে কোনো লাভ নেই। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা সামনের দিকেই এগিয়ে যাবে, হয়তো সামনে গেলে কোনো সাহায্য পাওয়া গেলেও যেতে পারে। তো যাবার আগে তারা ইভান আর ফ্রান্সিসকে গাড়ির কাছে রেখে যায়, যাতে করে তারা দুজন গাড়ির জিনিসপত্রগুলো দেখে রাখতে পারে। সামনে এগিয়ে যাবার সময় তারা রাস্তার মাঝে একটা মরা বেজি দেখতে পায়, যেটাকে কেউ খুবই বাজেভাবে পিষে মেরে ফেলেছিল। তারা এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব না দিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে থাকে। আর ফাইনালি কিছুটা দূর যাবার পরে তারা একটা জায়গায় দেখতে পায় যে কিছু টায়ারে আগুন জ্বলছে, যেটা দেখে ক্রিস বুঝে যায় যে এই জায়গাটা মোটেও স্বাভাবিক নয়। তো এখানে ক্রিস বিপদে রাজ করতে পেরে সবাইকে সামনে এগিয়ে যেতে বলে। আর অন্যদিকে ইভান আর ফ্রান্সিস, যারা কিনা গাড়ি পাহারা দেওয়ার জন্য পেছনে থেকে গিয়েছিল, তারা অপেক্ষা করতে থাকে কখন তাদের বন্ধুরা তাদের জন্য সাহায্য নিয়ে ফিরে আসবে এই আশাতে। ঠিক তখনই ইভান জঙ্গলের ভেতর থেকে কিসের যেন একটা আওয়াজ শুনতে পায়। আওয়াজটা শুনে ইভান ফ্রান্সিসকে বলে যে তুমি গাড়িতেই থাকো, আমি গিয়ে দেখে আসছি যে এই আওয়াজটা কোথা থেকে আসছে। এরপর ইভান জঙ্গলের দিকে চলে যায় সেই আওয়াজটা ফলো করতে করতে, আর ফ্রান্সিস গাড়িতে বসে ইভানের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অপেক্ষা করতে করতে অনেক সময় পার হয়ে যায়, কিন্তু তবুও ইভান আর ফিরে আসে না। তাই ফ্রান্সিস ইভানকে খোঁজার জন্য জঙ্গলের ভেতরে চলে যায়। আর কিছু দূর সামনে এগোতেই সে ইভানের একটা জুতো পড়ে থাকতে দেখে। এটা দেখে ফ্রান্সিস কিছুতেই বুঝতে পারছিল না যে ইভানের জুতো এখানে কেন পড়ে আছে, তাই সে জুতোটা হাতে তুলে নেয়। আর তখনই ঝোপের ভেতর থেকে কেউ একজন একটা কুড়াল দিয়ে ফ্রান্সিসের ঘাড়ে কোপ দেয়, যার ফলে ফ্রান্সিস সাথে সাথেই মারা যায়। আর ওই খুনিটা এখন ফ্রান্সিসের লাশটাকে টেনে হিচড়ে বনের ভেতরে নিয়ে যায়। অন্যদিকে ক্রিস আর তার বাকি বন্ধুরা এখনো ওই টায়ারে আগুন জ্বলা জায়গাটার কাছে দাঁড়িয়েছিল। জেসির ধারণা যে নিশ্চয়ই আশেপাশে কেউ আছে আর তারাই এই আগুন জ্বালিয়েছে, তাই তারা সবাই মিলে সাহায্যের জন্য চিৎকার করে ডাকতে থাকে। তবে তারা জানতো না যে তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে। তখন ক্রিস দেখতে পায় যে একটা পুরনো কাঠের কেবিন, আর সেই কেবিনটার চারপাশে বেশ কিছু পুরনো গাড়ি পড়ে আছে। কেবিনটা দেখে তাদের মনে হয় যে হয়তো এখানে আমরা কোনো সাহায্য পেয়ে যেতে পারি, তাই তারা সবাই মিলে ওই কেবিনটার ভেতরে ঢোকে। সেখানে ঢোকার পরেই তারা এক অদ্ভুত গন্ধ পায়। তারা দেখতে পায় যে সেখানে অনেক ময়লা পড়ে আছে। তারা যখন ওই বাড়ির বেডরুমে যায় তখন সেখানে মানুষের অনেকগুলো দাঁত দেখতে পায়। তবে এগুলো দেখে তারা মনে করেছিল যে হয়তো এগুলো পশুর দাঁত। তারা এখনো বুঝতে পারছিল না যে তারা একটা নরখাদকের ডেরায় ঢুকে পড়েছে। এরপর তারা যখন বাড়ির ভেতরে থাকা ফ্রিজটা খোলে তখন সেখানে মানুষের শরীরের বিভিন্ন অংশ দেখতে পায়, যা দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই তারা দরজার সামনে দিয়ে একটা ট্রাকের আওয়াজ শুনতে পায়। তারা যখন জানলা দিয়ে উঁকি মারে তখন দেখতে পায় যে ওই অদ্ভুত দেখতে মানুষগুলোই তাদের ট্রাকে করে ফিরে এসেছে। এটা দেখে তারা সাথে সাথেই বাড়ির ভেতর লুকানোর জায়গা খুঁজতে থাকে। আর ঠিক তখনই ওই নরখাদকগুলো তাদের শিকার করা ফ্রান্সিসের লাশ নিয়ে বাড়ির ভেতরে ঢোকে। তারা এখন ফ্রান্সিসের লাশটাকে একটা টেবিলের উপরে শুইয়ে দেয়, আর তাদের সামনেই ফ্রান্সিসের মৃতদেহটাকে কাটাকাটি করতে থাকে। এটা দেখে ক্রিস আর তার বন্ধুরা তো ভয়ের রীতিমতো কাঁপছিল। তারা কোনো রকমের নিজেদের শব্দ চেপে ওই খাটের নিচে লুকিয়ে থাকে। আর তখনই আমরা দেখতে পাই যে একটা নরখাদক খাটের নিচে জেসির দিকে এগিয়ে আসছে। জেসির তো ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ওই নরখাদকটা নিচে রাখা একটা বাটি তুলে নিয়ে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে যখন ওই নরখাদকগুলো ঘুমিয়ে পড়ে তখন ক্রিস আর তার বন্ধুরা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তারা অনেক সাবধানে পা ফেলে দরজা পর্যন্ত পৌঁছেও যায়, কিন্তু দুর্ভাগ্যবশত দরজার সামনে দাঁড়িয়ে থাকা একটা নরখাদক তখন জেগে যায়। ক্রিস তখন ইশারা করে সবাইকে শান্ত থাকতে বলে, আর অনেক কষ্টে তারা ওই ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু ঘরের বাইরে আসার পর স্কট ভুলবশত একটা মরা হাড়ের উপরে পা দিয়ে ফেলে, যার ফলে একটা বিকট শব্দ হয়, আর সাথে সাথেই ওই নরখাদকগুলো জেগে যায়। তারা সাথে সাথেই তাদের হাতে থাকা কুড়াল আর তীর ধনুক নিয়ে ক্রিসদের পিছু ধাওয়া করতে থাকে।
ক্রিস আর তার বন্ধুরা এখন দৌড়ে ওখান থেকে পালানোর চেষ্টা করছে। আর তখনই আমরা দেখতে পাই যে একটা নরখাদক স্কটকে লক্ষ্য করে বেশ কয়েকটা তীর মারে, যার মধ্যে একটা তীর স্কটের পিঠে গিয়ে গেঁথে যায়, যার কারণে স্কট মাটিতে পড়ে যায়। এরপরে স্কট যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল তখন ওই নরখাদকগুলো তাকে আরও বেশ কয়েকটা তীর মেরে ঝাঁঝরা করে দেয়, যার ফলে স্কট সেখানেই মারা যায়। অন্যদিকে ক্রিস আর তার বাকি দুই বন্ধু এখন বনের ভেতরে একটা পাহাড়ের গুহায় গিয়ে লুকায়। তারা ভেবেছিল যে হয়তো তারা ওই খুনিদের হাত থেকে বেঁচে গেছে, কিন্তু পরের দিন সকালে যখন তারা ওই গুহা থেকে বের হয় তখন তারা দেখতে পায় যে ওই নরখাদকগুলো এখনও তাদের পিছু ছাড়েনি। তারা এখনও কুড়াল আর তীর ধনুক নিয়ে তাদের মারার জন্য সামনের দিকে এগিয়ে আসছে। এটা দেখে ক্রিস আর তার বন্ধুরা আবার দৌড়াতে থাকে, আর সামনের দিকে এগোতে এগোতে তারা পুরনো একটা টাওয়ার দেখতে পায়। তারা দ্রুত ওই টাওয়ারের ওপরে উঠে যায়, আর সেখান থেকে তারা সাহায্যের জন্য রেডিওর মাধ্যমে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে। তখন সেখান থেকে একজন উত্তর দেয়, কিন্তু সিগন্যাল খুব একটা ভালো ছিল না, যার ফলে তারা কারোর সাথেই ঠিকমতো যোগাযোগ করতে পারছিল না। আর ঠিক তখনই ওই নরখাদকগুলো ওই টাওয়ারের নিচে পৌঁছে যায়। এরপর তারা ওই টাওয়ারের নিচে আগুন জ্বালিয়ে দেয়, যার ফলে পুরো টাওয়ারটাতে আগুন ধরে যায়, আর আগুনের শিখা এখন ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। এটা দেখে ক্রিস আর তার বন্ধুরা এখন টাওয়ার থেকে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা পাশের একটা গাছের ওপরে ঝাঁপ দেয়, আর অনেক কষ্টে তারা ওই নরখাদকদের হাত থেকে বাঁচতে সক্ষম হয়। তবে তখনই তারা দেখতে পায় যে কার্লি নামের ওই মেয়েটা গাছের ডালে আটকে গেছে, আর তখনই একটা নরখাদক তার উপরে আক্রমণ করে, যার ফলে কার্লি ওই গাছ থেকে নিচে পড়ে যায় আর সাথে সাথেই মারা যায়। এখন ক্রিস আর জেসি, যারা কিনা ওই নরখাদকদের হাত থেকে বাঁচার জন্য এখনো লড়াই করছিল, তারা এখন নদীর ওপারে যাওয়ার চেষ্টা করে। আর নদী পার হয়ে তারা একটা গুহার ভেতরে গিয়ে আশ্রয় নেয়। সেখানে তারা সারা রাত কাটায়। পরের দিন সকালে যখন তারা গুহা থেকে বের হয় আর চলতে চলতে তারা একটা রাস্তা দেখতে পায়। রাস্তা দেখতে পেয়ে তারা দুজন খুবই খুশি হয়ে যায়, কিন্তু তাদের এই খুশি খুব বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ঠিক তখনই পেছন থেকে একটা নরখাদক এসে ক্রিসের উপরে হামলা করে দেয়, যার ফলে ক্রিস ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়তে থাকে। আর ওই নরখাদক জেসিককে ধরে নিজের সাথে নিয়ে চলে যায়। তখনই ক্রিস রাস্তায় একটা পুলিশের গাড়ি দেখতে পায়, আর গাড়িটা দেখে ক্রিস তাড়াতাড়ি পুলিশের গাড়ির সামনে পৌঁছে যায়। আসলে রাতের বেলা যখন তারা রেডিওতে সাহায্য চেয়েছিল তখন ওই পুলিশ অফিসার তাদের সাহায্যের সিগন্যালটা শুনতে পেয়েছিল, তাই সেই পুলিশ অফিসার এখানে এসেছিল মূলত তাদেরকে বাঁচানোর জন্য। এখন ক্রিস ওই পুলিশ অফিসারকে সবকিছু খুলে বলার আগে পেছন থেকে একটা তীর এসে পুলিশ অফিসারের চোখে বেঁধে যায়। এটা দেখে ক্রিস খুবই ঘাবড়ে যায়, আর সে তাড়াতাড়ি ওই পুলিশের গাড়িতে উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়ির চাবি পুলিশ অফিসারের কাছে থেকে গিয়েছিল। তাই এখন ক্রিস ওই পুলিশ অফিসারের গাড়ির কাছে যাবার চেষ্টা করে, কিন্তু সে চাবি বের করতে পারে না, কারণ এই নরখাদক ক্রিসের খুবই কাছাকাছি চলে এসেছে। তাই ক্রিস নিজেকে বাঁচাতে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে, আর তখনই ওই নরখাদক পুলিশের লাশটা তুলে তার গাড়িতে নিয়ে নেয়। আর যখনই সে গাড়িটা স্টার্ট করে ওখান থেকে চলে যেতে থাকে তখনই ক্রিস চট করে গাড়ির নিচে চলে আসে আর গাড়িটাকে শক্ত করে ধরে ফেলে। এরপর ওই নরখাদক গাড়িটা নিয়ে নিজেদের আস্তানার দিকে যেতে থাকে, আর অন্যদিকে তারা জেসিককে ঘরে বেঁধে রেখেছিল, আর এখন তারা জেসিককে রীতিমতো জ্যান্ত রান্না করার প্রস্তুতি নিতে থাকে। তখনই বাইরে ওই দ্বিতীয় নরখাদকও চলে আসে, যার গাড়ির নিচে ক্রিস লুকিয়েছিল। ওই নরখাদক ও মরা পুলিশ অফিসারের লাশটা তুলে ঘরের ভেতরে নিয়ে যায়, আর তারা ওই পুলিশের লাশটা কেটে টুকরো টুকরো করে ফেলে। এরপর একটা নরখাদক ছুরি হাতে জেসিককে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই ক্রিস তাদের দরজায় আগুন লাগিয়ে দেয়। আর যখনই ওই নরখাদক দরজার দিকে এগিয়ে যায় তখনই ক্রিস ফুল স্পিডে গাড়ি চালিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে আর ওই নরখাদককে চাপা দিয়ে দেয়। এরপর ক্রিস দ্বিতীয় নরখাদকের উপরেও হামলা করে আর তাকেও খুবই বাজেভাবে আহত করে ফেলে। আর এখন সে তাড়াতাড়ি জেসিককে এখান থেকে মুক্ত করতে যায়, কিন্তু তখনই পেছন থেকে একটা নরখাদক এসে ক্রিসকে তুলে একেবারে আছাড় মেরে দেয়, আর সে একটা কুঠার দিয়ে ক্রিসের উপরে একেবারে প্রাণঘাতী হামলা করতে এগিয়ে আসে। আর যখনই ওই নরখাদক ক্রিসকে মারতেই যাবে ঠিক তখনই জেসিকা সাহস সঞ্চয় করে একটা তীর সোজা ওই নরখাদকের মাথার পেছনে মেরে দেয়, যার ফলে ওই নরখাদক সোজা নিচে পড়ে যায়। আর এখন তারা দুজন যখন ঘর থেকে বের হতেই যাবে তখনই আরেকটা নরখাদক ক্রিসের উপরে হামলা করে দেয়, কিন্তু এখন জেসিকা ক্রিসের সাথে মিলে ওই নরখাদকের সাথে লড়াই করতে থাকে, তাই ওই নরখাদক তাদের সামনে খুবই দুর্বল হয়ে পড়ে। আর তখনই জেসিকা তাড়াতাড়ি একটা কুঠার তুলে ওই নরখাদকের বুকে এক প্রাণঘাতী হামলা করে দেয় আর তাকে সোজা নিচে ফেলে দেয়। আর এখন তারা এই ঘর থেকে বের হতেই যাবে, কিন্তু তখনই ওই নরখাদক জেসির পা ধরে ফেলে, কিন্তু জেসি এবারও নিজেকে ছাড়িয়ে নেয়। ওদিকে যে নরখাদকটার মাথার পেছনে তীর লেগেছিল
ছিল সে আবারও জেগে উঠতে থাকে। এই নরখাদকগুলো রীতিমতো মরার নামই নিচ্ছিল না। এখন ক্রিস আর জেসি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায়, আর এখন ক্রিসের বন্দুকের মধ্যে মাত্র একটাই গুলি বেঁচে ছিল। তাই ক্রিস বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ওই পুলিশের গাড়ির পেছনে থাকা গ্যাস ট্যাঙ্কে গুলি করে দেয়, যার ফলে পুরো ঘরটায় ব্লাস্ট হয়ে যায়। আর অবশেষে ওই ঘরে থাকা নরখাদকেরা আগুনে পুড়ে সেখানে মারা যায়। এরপর ক্রিস আর জেসি ওই নরখাদকদের গাড়িতে বসে সেখান থেকে বেরিয়ে পড়ে আর সোজা ওই গ্যাস স্টেশনে পৌঁছে যায়। সেখানে ক্রিস তার সামনে ঝোড়ানো ওই ম্যাপটা সবার আগে ছিঁড়ে ফেলে, কারণ এই ম্যাপের কারণে ক্রিস এত বিপদে পড়েছিল, আর সে চায় না যে এই ম্যাপ ফলো করে তার সাথে যা ঘটেছে তা অন্য কারোর সাথে ঘটুক। আর দ্বিতীয়বার যেন কোনো মানুষ এই রাস্তা দিয়ে না যেতে পারে, তাই সে ম্যাপটাকে চিরতরে শেষ করে ফেলে। আর এরই সাথে সাথে গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এই রং টার্ন মুভির কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে। যদি ভালো রেসপন্স পাই, যদি আপনাদের ভালো লাগে, তাহলে বাকি পার্টগুলো অবশ্যই নিয়ে আসবো। আর হ্যাঁ, বাকি পার্টগুলো কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।